দেখো শব্দের কম্পাঙ্কের এসআই একক হলো কি বললাম, শব্দের কম্পাঙ্কের এসআই একক হলো লিখে রাখো হার্জ। বোর্ড দেখা যাচ্ছে ভাই? শব্দের কম্পাঙ্কের এসআই এককে হার্জ। তারপরে লিখে রাখো ওই লাইনে বিজ্ঞানী হেনরি রুডল্ফ হার্জ। কি বললাম? একজন বিজ্ঞানীর নাম কি বললাম? বিজ্ঞানী হেনরি হার্জ। এর নাম অনুসারে কম্পাঙ্কের একক তৈরি করা হয়েছিল। কি তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন আসে শব্দের কম্পাঙ্কের এসআই একক কি, এসআই একক কি কম্পাঙ্কের হার্জ, কার নাম অনুসারে করা হয়েছিল? এটা বিজ্ঞানী হেনরি রুডল্ফ হার্জের নাম অনুসারে হলো। আচ্ছা, তাহলে তোমাকে কি বললাম, যে কোনো শব্দ সৃষ্টি হবে কি কম্পনের মাধ্যমে। ঠিক আছে, এবার তাহলে কি যে কোনো কম্পনশীল বস্তুই হলো কি শব্দের উৎস। পরীক্ষায় আসে শব্দের উৎসকে কি বলা হয়? শব্দের উৎসকে কি বলা হয় জানো? সনক বলা হয়। লিখে রাখো ওইখানে সাইডে কোথাও লিখে রাখো, যে কোনো কম্পনশীল বস্তুই হলো, যে কোনো কম্পনশীল বস্তুই হলো শব্দের উৎস। তারপরে লেখো শব্দের উৎসকে সনক বলে। শব্দের উৎসকে কি বলে? সনক বলে। জাস্ট এই লাইনগুলোকে একটু মার্কিং করে দেবো। কোন বস্তু? কম্পনশীল বস্তু। তাহলে আমি চারটা জিনিস বললাম কি, শব্দের কম্পাঙ্কের এসআই একক কি হার্জ, কার নাম অনুসারে? বিজ্ঞানী হেনরিক রুডল্ফ হার্জের নাম অনুসারে। বিজ্ঞানী হেনরিক রুডল্ফ এর নাম অনুসারে হলো। তারপরে কি বললাম, যে কোনো কম্পনশীল বস্তুই হলো কি শব্দের উৎস। তাহলে শব্দের উৎস কি? যে কোনো কম্পনশীল বস্তু। পরে কি বললাম, শব্দের যে উৎস সেই উৎসকে কি বলা হয়? সনক বলা হয়। আচ্ছা, এখানে দেখো প্রথম লাইনে আছে যান্ত্রিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। ধ্বনি বা কি সাউন্ড বা কি আমরা বাংলা কি বলি? শব্দ। ঠিক আছে, শব্দ এক প্রকার কি যান্ত্রিক তরঙ্গ, বা কি লেখা আছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে শব্দ এক প্রকার কি যান্ত্রিক ও অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ এক প্রকার যান্ত্রিক ও অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ এক প্রকার কি যান্ত্রিক ও অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, ওইখানে আরেকটা কোশ্চেন লেখো, এটা লেখার আগে নোটে লিখে রাখো, শব্দের উৎপত্তি এবং ধর্ম সম্পর্কে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে কি বলা হয়? অ্যাকাউস্টিক্স বলা হয়। শব্দের বা এটা লেখো, শব্দ নিয়ে বিজ্ঞানের যে শাখায় শব্দ নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, যে শাখায় আলোচনা করা হয় তাকে কি বলা হয়? অ্যাকাউস্টিক্স বলা হয়। তাকে অ্যাকাউস্টিক্স বলা হয়। ACAUSTICS। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে
শব্দ নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে কি বলা হয়? অ্যাকাউস্টিক্স বলা হয়। শব্দ এক প্রকার কি যান্ত্রিক ও অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার তোমার মনে হতে পারে যান্ত্রিক কেন আর অনুদৈর্ঘ্য কেন? বুঝছে? আচ্ছা, আমাদের জড় মাধ্যম কোনগুলো জানো? পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, লিখে রাখো। শব্দ প্রবাহিত হওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয়। শব্দ প্রবাহিত হওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয়। একচুয়ালি তোমাদের অনেকটা ডিটেলস হয়ে যাচ্ছে, এই জন্য বেশি কিছু বলিনি। মাধ্যম আবার বহু রকমের আছে, ঠিক আছে? মাধ্যমের প্রয়োজন হয়। আচ্ছা, এবার কি এই দুটো পয়েন্ট আমাকে জানতে হবে। কি আমি কি বললাম? শব্দ এক প্রকার যান্ত্রিক ও অনুদৈর্ঘ্য তরঙ্গ। যান্ত্রিকটা কি আর অনুদৈর্ঘ্যটা কি? যান্ত্রিক মানে জেনে রাখো, শব্দ প্রবাহিত হওয়ার জন্য কিসের প্রয়োজন? জড় মাধ্যমের প্রয়োজন। জড় মাধ্যম বলতে মেইনলি কি জানি আমরা? কঠিন, তরল আর গ্যাসীয়। শব্দ সব থেকে ভালো প্রবাহিত হবে কোন মাধ্যমে? কঠিন, তারপরে কি তরল, তারপরে কি গ্যাসীয়, ঠিক আছে? আর এই সিস্টেমটাকে কি বলা হয়? যান্ত্রিক বা স্থিতিস্থাপক বলা হয়। বুঝছে? এবার দুটো জিনিস কি, এই যে যান্ত্রিক বললাম তোমাকে, যান্ত্রিক তরঙ্গকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা অনুদৈর্ঘ্য আর একটা অনুপ্রস্থ। কি বললাম? এগুলো তোমাদের জেনে লাভ নেই। যান্ত্রিককে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা কি অনুদৈর্ঘ্য আর একটা কি অনুপ্রস্থ। এবার তুমি ভাবতে পারো যে অনুদৈর্ঘ্যটা কি? স্প্রিং দেখছো কি? স্প্রিং, স্প্রিংকে যদি এমনি এদিক ওদিক করে টানতে থাকো, স্প্রিং কি বা রাবার হয় না, রাবারকে টানলে রাবার কিন্তু ওই দিকেই যায়, রাবার উপরের দিকে যায়। এই এদিকে যদি ছেড়ে দিলে কি এই দিকেই যায়। তেমন অনুদৈর্ঘ্য তরঙ্গ জাস্ট এরকম প্রবাহিত হবে, এই দিকেই যাচ্ছে, আবার কি বিপরীত দিকে আসতে পারে। কি ওই জন্য তো স্থিতিস্থাপক বা যান্ত্রিককে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা কি অনুদৈর্ঘ্য আর একটা অনুপ্রস্থ, ঠিক আছে? এটাকে যান্ত্রিক বা আর একটা এক ভাষায় কি বলা হয়? স্থিতিস্থাপক বলা হয়। হলো, একে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা অনুদৈর্ঘ্য আর একটা কি অনুপ্রস্থ, ঠিক আছে? অনুপ্রস্থ কি হবে? শব্দ এরকম প্রবাহিত হবে, মানে কি উপর নিচে করে প্রবাহিত হচ্ছে। এগুলো তোমাদের লেভেলে নয়, জাস্ট মনে রাখো। তাহলে কি যান্ত্রিকের দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা কি অনুদৈর্ঘ্য আর একটা অনুপ্রস্থ। অনুদৈর্ঘ্য কি অনুভাবে প্রবাহিত হচ্ছে? এবার উদাহরণস্বরূপ কি মনে রাখতে পারি? অনুদৈর্ঘ্যটা কি? এই যে আমরা কথা বলি, শব্দ তোমার কাছে পৌঁছাচ্ছে, এটা এক প্রকার অনুদৈর্ঘ্য। কিন্তু অনুপ্রস্থের উদাহরণ, এই পুকুরের যে ঢিল ছুড়ে দিলে দেখবে জল কি ঢেউ খেলে উপরে উঠে, জল কি ডিরেক্ট যাচ্ছে? ঢিলটা পড়লো, পড়ার পরে জল একটু উপরে উঠলো, তারপরে কি একটা তরঙ্গের মতো ছড়িয়ে যাচ্ছে। বা সমুদ্রের ঢেউ দেখো কি এরকম গিয়ে সমুদ্রের ঢেউ এরকম উঠছে আবার উঠে, জাস্ট এইটাই হচ্ছে হলো। পরের পয়েন্টে কি আছে? যেমন প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, এগুলো হলো। এবার দেখো প্রতিধ্বনি প্রতিফলকের উপর আধারিত, এখানে দুটো বলা হয়েছে, একটা কি সোনার আর একটা কি বলা হয়েছে ইকো। প্রচুর পরীক্ষায় আসে কি সোনার কি, এটা আমরা যে অ্যাব্রিভিয়েশনের নোট আছে সেখানেও আছে সোনার, SONAR। সোনারের ফুল ফর্ম পড়ে। সোনার কি দেখো, সাউন্ড নেভিগেশন এন্ড রিংগিং। কি বললাম? এটা অলরেডি লেখা আছে, লেখার দরকার নেই। সাউন্ড নেভিগেশন এন্ড রিংগিং।
সোনারের ফুল ফর্ম আসতে পারে সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং। ওখানে যে যে পয়েন্টগুলোকে মার্কিং করতে বলছি ওগুলো করে রাখো, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষায় আসতে পারে সোনারের সাহায্যে, সোনার আমরা ইউজ করি কোথায়? ওই সমুদ্রের জলের, ঠিক আছে, সাবমেরিনের ক্ষেত্রে তো ইউজ করি। সমুদ্রের জলের যে গভীরতা কত আছে তা পরিমাপ করার জন্য সোনার ইউজ করা হয়। আর সাবমেরিনও, ভালো কথা বলো, সাবমেরিনের ক্ষেত্রেও সোনার ইউজ করতে পারি। জলের নিচে মাছের যে ঝাঁক কিরকম আছে তাও ইউজ করা হয় সোনার, ঠিক আছে? চলো তারপরে দেখো, ওখানে দেখো লেখা আছে নৌ সেনাবাহিনীর দ্বারা ইউজ করা হয় সমুদ্রের গভীরতা মাপতে। তাহলে ইউজ করা হয় কোন কোন ক্ষেত্রে? সমুদ্রের জলের গভীরতা, গভীরতা। আরেকটা ইউজ করার কথা মনে রাখবে বেশি রকমের, সাবমেরিন, ঠিক আছে? প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার করা হয়। পরীক্ষা আছে ফ্যাদোমিটার কি? ফ্যাদোমিটার, ফ্যাদোমিটার কি? সমুদ্রে, ঠিক আছে? জলের গভীরতা মাপক, মাপক বা কি মাপার যন্ত্রের নাম যদি জিজ্ঞাসা করে কি? ফ্যাদোমিটার, ঠিক আছে? কি বললাম? সোনার ও সমুদ্রের জলের গভীরতা মাপা হয়। সোনার এক প্রকার কি বলো তো? সাউন্ড। জলের ভিতরে সাউন্ডে প্রবেশ করে ওই সাউন্ডের ডিপনেসের উপরে কতটা গভীরতা আছে সেটা পরিমাপ করা হয়। কিন্তু তোমাকে যদি জিজ্ঞাসা করে পরীক্ষায় কোন যন্ত্রের সাহায্যে জলের গভীরতা মাপা যায়, তখন কি উত্তর হবে? ফ্যাদোমিটার। বুঝা গেল? তারপরে দেখো ইকো। ইকো কি? এক প্রকার প্রতিধ্বনি। আমরা ওই যে ডাক্তারি যে স্টেথোস্কোপ ইউজ করে না, ওখানে ইকো সিস্টেম ইউজ হয়। মানে তোমার ছাতিতে দিল, হার্টের যে আওয়াজ ওখানে আসলো, ওখানে সে স্টেথোস্কোপটা কোন এইভাবে থাকে তো, এখানে একটা এরকম জিনিস লেখা থাকে, কানে দিল, এখানে কি ছাতিতে দিল, ছাতির যে আওয়াজ, হার্টবিটের আওয়াজ কি প্রকার হার্টবিট আওয়াজ করে জানো? লাভ ডাব আওয়াজ হয় হার্টবিটের, যে ঢিপ ঢিপ আওয়াজ যেটা হয়, যেটা আমরা বলি ওই হার্টবিটের আওয়াজকে কি বলে? লাভ ডাব, লাভ ডাব, ঠিক আছে? যখন বায়োলজি পড়াবো হার্ট, সেখানে বলা হবে, ঠিক আছে? চলো এটা এখানে কানেক্ট করলো, কানেক্ট করে এখানকার আওয়াজ গিয়ে এখানে প্রতিফলিত হয়ে কানে কি ডাক্তারবাবুর কানে শোনা যায়। বুঝা গেল? আচ্ছা, সোনারের পর তাহলে আমি বললাম কি? ইকো। ইকো, ইকোতে শব্দ কি হয়? প্রতিধ্বনি হয়। ইকোতে শব্দ কি? প্রতিধ্বনি হয়। হলো? হলো? উদাহরণস্বরূপ আমরা কি মনে রাখলাম? উদাহরণস্বরূপ কি? স্টেথোস্কোপ। আচ্ছা, পরীক্ষায় আরেকটা এখান থেকে কোশ্চেন আছে, শব্দ প্রতিধ্বনির জন্য, ওকে একটা নোট দাও। শব্দ প্রতিধ্বনির জন্য ন্যূনতম দূরত্ব কত? 17.2 মিটার। কি বললাম? শব্দ প্রতিধ্বনির জন্য ন্যূনতম দূরত্ব কত? শব্দ প্রতিধ্বনির জন্য ন্যূনতম দূরত্ব কত? 17.2 মিটার। এটাও পরীক্ষা আসতে পারে। তাহলে শব্দ থেকে আমরা প্রথম থেকে কি পড়লাম?
আমরা যে শব্দ শুনি তা কিসের মাধ্যমে উৎপত্তি কি হয়? কম্পনের মাধ্যমে উৎপত্তি হয়। উদাহরণস্বরূপ কি মনে থাকবে, যে ওই যে স্কুলের যে ঘন্টা বাজে, সেই ঘন্টা কি যে ঘন্টি পিঠে যে ওকে কি বলা হয়, ঘন্টি যে পিঠে গ্রুপ টিচারের কাজ করে, যাই হোক মোটামুটি, হ্যাঁ যাই হোক, ওটা পিটার পরে দেখবে কাঁপতে থাকে, আর ওই কম্পনের ফলে কি আওয়াজ উৎপন্ন হয়, আর সেইটা যখন আমাদের কানের পর্দা এসে ধাক্কা মারে তখন আমরা শুনতে পাই জিনিস। তাহলে প্রত্যেক শব্দের জন্য মাস্ট বি কি দরকার? কম্পনের প্রয়োজন। ঠিক আছে, কম্পন ছাড়া শব্দ উৎপন্ন হতে পারবে না। এক। 2 নম্বর কি জানলাম, কি কম্পনের এসআই ইউনিট কি? হার্জ। কার নাম অনুসারে? বিজ্ঞানী রুডলফ হার্জ এর নাম অনুসারে হলো। তারপরে আমরা কি পড়ছিলাম, কি বললাম, যে কোনো কম্পনশীল বস্তুই হচ্ছে শব্দের উৎস। পরীক্ষায় আসবে কি শব্দের উৎসকে আমরা এক কথায় কি বলি? সনক বলি। ব্যাস। তারপরে আবার কি পড়ানো হচ্ছে বলো, শব্দ এক প্রকার কি স্থিতিস্থাপক ও অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাই তো? এর মধ্যে বলে যাচ্ছে স্থিতিস্থাপক কেন? যান্ত্রিক বা স্থিতিস্থাপক কি শব্দ কি জড় মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত। জড় মাধ্যম মানে কি? কঠিন, তরল, গ্যাসীয়র মধ্যে। ঠিক আছে, সব থেকে ভালো প্রবাহিত হবে বা সব থেকে ভালো শোনা যায় কঠিন মাধ্যমে, তারপরে কি তরল, তারপরে কি গ্যাস হলো। এইবার কি বললাম, স্থিতিস্থাপক কেন বলা হয়েছে? অনুদৈর্ঘ্য কেন? এবার যান্ত্রিক বা স্থিতিস্থাপককে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ। অনুদৈর্ঘ্য কি বলছিলাম? সিধা বেরিয়ে যাচ্ছে, আবার ব্যাকে আসতে পারে। আর অনুপ্রস্থের উদাহরণ কি? এরকম ঢেউ খেলানো দেখি। কি বললাম, এটা কি হলো? এদিকে যেতে পারে, এদিকে, এটা কি অনুদৈর্ঘ্য। অনুপ্রস্থ কি? ঢেউ খেলানো। স্প্রিং কে এমনি যদি ঠেলতে থাকো তাহলে স্প্রিং এরকম যাচ্ছে, যদি স্প্রিং কে এইভাবে, স্প্রিং নেই না, যদি এরকম করো তাহলে কি উপর দিকে ঢেউ খেলে আবার উঠে। বা উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, জলের মধ্যে যদি কোনো মানে ঢিল ছুড়ে দেওয়া হয়, জলটা কি দেখবে প্রথমে কি জল উপরে উঠে, তারপরে আস্তে আস্তে করে এরকম করে ঢেউ খেলতে থাকে। বা সমুদ্রের জলের কথা মনে করি, সমুদ্রের জলে ঢেউ উঠলো আবার নামলো, উঠলো আবার নামলো। এটা কি এক প্রকার কি অনুপ্রস্থের উদাহরণ। আর অনুদৈর্ঘ্য কি? এই যে আমাদের শব্দ শুনি যেটা, সেটা কি অনুদৈর্ঘ্যের উদাহরণ হয়ে গেল। তারপরে কি করলাম আমরা, ধ্বনি প্রতিফলনের উপর কি? প্রতিফলনের দুটো উদাহরণের মধ্যে কি একটা সোনার আর ইকো বললাম। সোনার কি? সাউন্ড এন্ড নেভিগেশন। কি বললাম? সাউন্ড, নেভিগেশন এন্ড রিংগিং। সোনারের মাধ্যমে আমরা কি পরিমাপ করি? সমুদ্র জলের গভীরতা। আর কি সাবমেরিনের ক্ষেত্রে আমরা ইউজ করা হয়, আর কি ইউজ করা হয়? সমুদ্রের নিচে মাছের ঝাঁক টাক যেমন আছে তা পরিমাপ করার জন্য অনেকে ওই যে যারা মাছ টাছ ধরতে যায় সমুদ্রে, তারা ওটা ইউজ করে। ঠিক আছে, তোমাকে যদি পরীক্ষা আসে সমুদ্রের জলের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, তা কি? ক্যালোমিটার। ইকো এক প্রকারের কি? প্রতিধ্বনি। উদাহরণস্বরূপ কি বললাম? স্টেথোস্কোপ। স্টেথোস্কোপের সাহায্যে আমরা হার্টবিট চেক করি। হার্টের আওয়াজকে কি বলা হয়? লাভ ডাব বলা হয়। ঠিক আছে, স্টেথোস্কোপ উদাহরণ বললাম জাস্ট এই সিস্টেমে। এখানে তোমার ছাতিতে ঠেকালো ডাক্তারবাবু, ওখান থেকে যে আওয়াজ উৎপন্ন হলো এখানে এসে প্রতিধ্বনি হলো, হওয়ার পরে কি ডাক্তারবাবু কানে শোনা যায়। ঠিক আছে, প্রতিধ্বনির উদাহরণ। আচ্ছা হলো, শব্দ প্রতিধ্বনির জন্য ন্যূনতম দূরত্ব কত হতে হবে? 17.2 মিটার। তারপরে চলো